ইরান কি হার মানছে? ইসরায়েল কি নিজেদের কূটনৈতিক পরাজয়ের মুখে ইউএসএ স্ট্র্যাটেজি কি ফেল করলো, নাকি ইরানের হিম্মত? আর ভারত একটাও গুলি না ছুড়ে কিভাবে ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা মহাশক্তির মতো? তাহলে এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, কূটনীতিরও। এই যুদ্ধ শুধু তেহরান বা টেল আবিবের নয়, এই যুদ্ধ ভারতের পররাষ্ট্রনীতির একটা পরীক্ষার মঞ্চ। আর আপনাদের সামনে প্রথমবার নিয়ে এসেছি এমন একটা বিশ্লেষণ যেটা আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেবে এবং পুরোটাই কিন্তু রিসার্চ বেসড। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। ফার্স্ট চ্যাপ্টারে আমি আলোচনা করব এই যুদ্ধের মঞ্চে ইরান বনাম ইসরায়েল কোন জায়গায় কি অবস্থায় রয়েছে। দেখুন, 2025-এর এই জুন মাসেই পশ্চিম এশিয়া একটা ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। 13ই জুন রাতে ইসরায়েল আচমকাই ইরানের ওপর একটা নজিরবিহীন এয়ার স্ট্রাইক চালায়, যার লক্ষ্য ছিল তাদের পারমাণবিক স্থাপন এবং রেভলিউশন গার্ড এই IRGCর যে লিডার রয়েছে তাদের ওপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে আমরা এই হুমকি পরবর্তী প্রজন্মের জন্য ফেলে রাখতে পারি না, এখনই না থামালে ভবিষ্যৎ কিন্তু থাকবে না। আর এই হামলার ফলেই ইরান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় যে এই হামলায় অন্তত 600 থেকে 700 ইরানি মারা গেছেন এবং বহু পারমাণবিক এবং সামরিক যে স্ট্রাকচার রয়েছে সেগুলো ধ্বংস হয়েছে। ইরান তার পাল্টা জবাব দেয়, তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাকের মাধ্যমে ইসরায়েলের বেশ কিছু শহরে তারা হামলা চালায়, যার মধ্যে হচ্ছে টেল আবিব, জেরুজালেম। তবে ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম বহু মিসাইলসকেই মাঝ আকাশেই কিন্তু গুড়িয়ে দেয়। এই সংঘাতে এবার মঞ্চে চলে এলো ইউএসএ। আমেরিকা B-2 বম্বার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, বিশেষ করে ফার্দো, নাটাঞ্জের মতো যে ডিপ যে বাংকারগুলো রয়েছে সেই বাংকারগুলোর ওপর, স্ট্রাকচারের ওপর কিন্তু হামলা চালায়। ইউএনও মানে জাতিসংঘ এবং UNHCR হুঁশিয়ারি দেয় যে এই যুদ্ধ নতুন করে শরণার্থী সংকট সৃষ্টি করবে, কারণ তেহরান ও অন্যান্য অঞ্চল থেকে মানুষ দেশ ছাড়ছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই যে যুদ্ধ হচ্ছে, চ্যাপ্টার 2-তে আমরা দেখে নেব যে কে পিছিয়ে রয়েছে এই যুদ্ধের ক্ষেত্রে। দেখুন, মাঠে এখন কে পিছু হাঁটছে, ইরান না ইসরায়েল, সেটা জানতে গেলে এই যে সামরিক এবং কূটনৈতিক রিপোর্ট যেগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু ইরান কিছুটা ব্যাকফুটে রয়েছে। কারণ ইসরায়েলের যে ইরানের বহু পারমাণবিক যে স্ট্রাকচার রয়েছে সেগুলোকে ধ্বংস করেছে, IRGCর যে একদম টপ লিডার কমান্ডার রয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং ইরানের সর্বোচ্চ যে নেতা আয়াতোল্লাহ খামেনেই নিজেই তার গোপন আশ্রয়ে চলে গেছেন। অন্যদিকে ইরান পাল্টা হামলা দিলেও কিন্তু একটা কনজারভেটিভ হামলা দিতে পেরেছে, কারণ ইসরায়েলের সেক্ষেত্রে প্রযুক্তি অনেকটা উন্নত। তবে ইরান কিন্তু আত্মসমর্পণ করেনি। খামেনেই বলেছেন যে আমরা কখনো আগ্রাসনের কাছে মাথা নত করব না। তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, হিজবুল্লাহ এবং অন্যান্য যে মিলিশিয়াকে তারা অ্যাক্টিভ রেখেছে। আন্তর্জাতিক যারা অ্যানালিটিক্স তারা বলছেন যে যুদ্ধের প্রাথমিক ধাপে ইসরায়েল সামরিকভাবে সফল হলেও লং টার্মে ইরানকে পুরোপুরি পরাস্ত করা যাবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। চ্যাপ্টার 3-তে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে স্ট্র্যাটেজিক ক্ষেত্রে কোথায়, কিভাবে, কীরকম অবস্থাতে ব্যর্থতার একটা জায়গায় গেল, কোথায় ভুল করলো ইসরায়েল এবং আমেরিকা। প্রথম ব্যর্থতা, ইসরায়েল ধরে নিয়েছিল তারা পারমাণবিক স্থাপনায় স্ট্রাইক করলেই ইরান ভয়ে পিছু হটবে, কিন্তু বাস্তবে ইরান কিন্তু পাল্টা আক্রমণ করে এবং যুদ্ধকে কিন্তু লং টার্মে নিয়ে যায় এবং লিঙ্গার করে, দীর্ঘমেয়াদী করে তোলে। সেকেন্ড যে ব্যর্থতা, ইসরায়েল চেয়েছিল আমেরিকাকে সম্পূর্ণভাবে টেনে আনতে, কিন্তু কিছু ক্ষেত্রে সফল হলেও আমেরিকার আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা যায়। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে ইরান তখন পারমাণবিক অস্ত্র বানানোর অবস্থায় ছিল না, তবু ট্রাম্প ইসরায়েলের চাপেই কিন্তু সেখানে যুক্ত হয়। তৃতীয় ব্যর্থতা কি ছিল? আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্র। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ইসরায়েলের হামলার নিন্দা করেছে। ইউএনএ, ইসরায়েল এবং আমেরিকা প্রায় একঘরে হয়ে গেছে ইউএনএতে। সৌদি আরব, তুরস্ক সহ বহু দেশ ইসরায়েলের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা বলেছে।
ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যেসব নিউক্লিয়ার আলোচনা চলছিল দুজনের মধ্যে, তা পুরোপুরি ভেঙে পড়ে এবং এই হামলার ফলে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। এমনকি মস্কো এবং বেজিং আমেরিকাকে আগ্রাসীও পর্যন্ত বলেছে। ফলে এটা প্রমাণ করে যে ইসরায়েল এবং আমেরিকার যে স্ট্র্যাটেজি এক ধরনের কিন্তু ওভার রিচ হয়েছে, যার ফলে নিজেরাই কিন্তু কূটনৈতিক এবং মানবিক দিক থেকে একটা সংকটের মধ্যে পড়েছে। চ্যাপ্টার 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়া কি করছে। টাইট রোপ ডিপ্লোমেসি, মানে এই যুদ্ধের ঠিক মাঝখানে ইন্ডিয়া কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক কৌশল নিয়ে। ভারতের যে অফিসিয়াল 13 জুন 2025 বিবৃতি দেয় যে উদ্বেগজনক পরিস্থিতি, উভয় পক্ষকে উত্তেজনা না বাড়িয়ে সংলাপের পথে কিন্তু আসার তারা আহ্বান জানায়। ভারতের কারোর পক্ষ নেয়নি, কারণ ইরান আমাদের ঐতিহাসিক বন্ধু, চাবাহার পোর্ট, তেল আমদানি, আফগানিস্তান কানেক্টিভিটি সমস্ত কিছু রয়েছে। আর ইসরায়েল আমাদের অন্যতম অস্ত্র সরবরাহকারী, ড্রোন, স্যাটেলাইট, সাইবার সিকিউরিটি। ইউএন এবং এসসিওতে ভারত অ্যাবস্টেইন করেছে, কোনো পক্ষকেই কিন্তু ভোট দেয়নি। মানে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। দুই দেশ থেকেই ভারতীয়দের নিরাপদে উদ্ধার করা হয়েছে অপারেশন সিন্ধু নামে। ইরান ভারতকে তাদের অবস্থান কিন্তু জানিয়েছে এবং মানবিক সহায়তা পর্যন্ত গ্রহণ করেছে। কিন্তু ভারতের যে বিরোধী দল কংগ্রেস বলছে সরকার মুখ বন্ধ করে স্বাধীন পররাষ্ট্রনীতিকে কলঙ্কিত করেছেন। সোনিয়া গান্ধীজি বলেছেন ইসরায়েল আগ্রাসনের নিন্দা করা আগেই উচিত ছিল। অন্যদিকে সরকার মনে করে শান্তি আসল কৌশল। চ্যাপ্টার 5-এ দেখে নেব যে ভারতের কূটনীতি এক নতুন মাস্টার স্ট্রোক কি এটা। অ্যানালিটিক্সরা কি বলছেন, ভারত যেভাবে দুই দুনিয়ার মধ্যে ব্রিজ বা সেতু বন্ধন করছে তার নিঃসন্দেহে একটা কূটনৈতিক মাস্টার স্ট্রোক। একদিকে ইসরায়েলের মাধ্যমে পারমাণবিক হুমকির হ্রাস পাচ্ছে, ইরান দুর্বল হচ্ছে, অন্যদিকে ভারত ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতের জ্বালানির চাহিদা এবং আফগানিস্তানের কানেক্টিভিটির পথও খোলা রেখেছে। ভারত কারোর সাথে সম্পর্ক নষ্ট না করে দুপক্ষের কাছেই বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে গেছে। এমন অবস্থান বিশ্বে কিন্তু খুব কম দেশকেই বজায় রাখতে দেখা গেছে। দীর্ঘমেয়াদী যদি কোনো শান্তি আলোচনা হয় তাহলে ভারত মধ্যস্থতাকারী হতে পারে, কারণ উভয় দেশের সঙ্গেই কিন্তু আমাদের বন্ধুত্ব রয়েছে। ভারত আন্তর্জাতিকভাবে নিজেকে কিন্তু নিউট্রাল অথরিটি ভূমিকায় প্রতিষ্ঠা করেছে। সোজা কথায় আমরা চুপ থেকেছি, কিন্তু কূটনীতির ভাষায় বা ডিপ্লোমেসির দিক থেকে আমাদের এই যে চুপ, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। দেখুন শেষ পর্যন্ত যুদ্ধের যেটা দেখা গেল, ইরান ব্যাকফুটে ডেফিনেটলি কিন্তু দমেনি ইরান। ইসরায়েল সামরিকভাবে এগিয়ে কিন্তু কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক দিক থেকে কিন্তু যথেষ্ট সংকটে রয়েছে। ট্রাম্প ইন্টেলিজেন্সি উপেক্ষা করে কিন্তু ফেঁসে গেছে, আর ভারত শান্তভাবে নিজের পথ তৈরি করেছে, এক হাতে মানবতা, অন্যদিকে বাস্তবতাকে নিয়ে। এই যুদ্ধ যেভাবে এগোচ্ছে তাতে ভারত একটা গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে। ভারত ভবিষ্যতে যদি সমঝোতা হয় সেই আলোচনার মঞ্চেও কিন্তু ভারত থাকবে। এটা ভারতের পররাষ্ট্রনীতির একটা নতুন চ্যাপ্টার বলতে পারেন, সাইলেন্স মাস্টার স্ট্রোক। আর আপনারা কি ভাবছেন ভারতের এই মাস্টার স্ট্রোক নিয়ে, এই স্ট্র্যাটেজি নিয়ে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন চ্যাপ্টার 6-এ আমি আলোচনা করব যে যুদ্ধ থামানোর জন্য যে সম্ভাবনা এবং ভারতের ভবিষ্যতের ক্ষেত্রে কি ভূমিকা হতে পারে। দেখুন একাধিক আন্তর্জাতিক সূত্র অনুযায়ী জানা যায় যে ইসরায়েল তার অভিযানের প্রাথমিক লক্ষ্য পূরণে দাবি করেছিল যে একটা সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তুতি নিচ্ছে। তেহরান থেকেও আয়াতুল্লাহ খান্নেও ইঙ্গিত দিয়েছেন যদি আগ্রাসীরা শাস্তি পেয়ে থাকে তাহলে আমরা কূটনৈতিক পথে ফেরার কথা বিবেচনা করব। এই পরিস্থিতিতে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু সামনে আসছে। নাম্বার 1, সিজফায়ার বা যুদ্ধবিরতির সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের জেনারেল সেক্রেটারি দুজনে মিলে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। ইউএনের রিপোর্ট অনুযায়ী 12 ঘন্টার মানবিক যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, যাতে আহত এবং নিহত নাগরিকদের সরিয়ে নেওয়া যায়। নাম্বার 2, ব্যাক চ্যানেল কূটনীতি এবং ভারতের অবস্থান। এই প্রেক্ষাপটে ভারত সক্রিয় ভূমিকাই থাকবে এবং ভবিষ্যতের একটা
স্ট্র্যাটেজিক ফ্যাক্টর তৈরি হতে পারে, যে কিন্তু ডিসিশন মেকার হিসেবে সামনে আসতে পারে। কারণ ভারত বর্তমানে দুই দেশের সাথেই কিন্তু তাদের ডায়ালগ চালিয়ে যাচ্ছে। কূটনৈতিকভাবে এমন একটা শান্ত একটা ব্রিজ তৈরি করছে যা কিন্তু অন্য কোনো দেশ দেখাতে পারেনি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু সারা পৃথিবী কিন্তু দুটো দলে ভাগ হয়ে গেছে, এক দল ইসরায়েলের দিকে গেছে আর এক দল কিন্তু ইরানের দিকে গেছে, কিন্তু ভারত দুটোর মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ব্রিজ তৈরি করছে। এসসিও, ব্রিক্স, ইউএনের মধ্যস্থতায় যদি কোনো আলোচনার টেবিল গঠন হয় তাহলে ভারতকে মিডিয়েটর নেশন হিসাবে কিন্তু ডাকা হতে পারে। এবং অ্যানালিটিক্সদের বক্তব্য অনুযায়ী এই যুদ্ধে ভারত না জড়িয়েও যেভাবে নিজের অবস্থান বজায় রেখেছে, তাতে বহু উন্নয়নশীল দেশ কিন্তু ভারতের এই মডেলকে অনুসরণ করতে চাইবে এবং এটাই ভারতীয় পররাষ্ট্র নীতির ভবিষ্যতের সূচনা। চ্যাপ্টার 7-এ দেখে নেব যে ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক কোন কোন জায়গা থেকে নতুন দরজা খুলতে পারে। দেখুন, এই যুদ্ধ থেকে ভারত শিখলো এবং ভবিষ্যতের কূটনৈতিকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়। ফার্স্ট যেটা লার্নিং, সেটা কী ছিল? একাধিক মিত্র থাকার, বন্ধু থাকার সুবিধে, যেমন ইসরায়েল, ইরান, সৌদি আরব, আমেরিকা, এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য ভারত নিজের জায়গায় শক্তভাবে দাঁড়াতে পেরেছে। নাম্বার 2, স্ট্র্যাটেজিক নিউট্রালিটি। নীরব থেকে ভারতের যেটুকু অর্জন হয়েছে তা হয়তো চিৎকার করে কিছু বললে সম্ভব হতো না। এই যুদ্ধ দেখিয়েছে যে কূটনীতিতে কম কথা বলাই, লেস ইজ মোর ইম্পর্টেন্ট। এবং নাম্বার 3 সেটা হচ্ছে দ্বন্দ্ব নয়, সমঝোতার দিক থেকে লিডার হওয়া উচিত। যুদ্ধ শুরু হওয়ার পর যে দেশগুলো একতরফাভাবে বিবৃতি দিয়েছিল, তাদের কিন্তু গুরুত্ব দিচ্ছে না, বরং ভারতকেই বলা হচ্ছে পোটেনশিয়াল ফেসিলিটেটর অফ পিস। নাম্বার 4, দক্ষিণ এশিয়ার যে ব্যালেন্স রক্ষা করার একটা অন্যতম জায়গায় গেছে ভারত। যদি ইরান দুর্বল হয় বা অস্থিতিশীল হয়ে পড়ে, পাকিস্তান নতুন করে কিন্তু ঘুঁটি সাজাবে। একমাত্র ভারতই পারে এই টালমাটাল অঞ্চলে স্থিতিকে ভারসাম্য রক্ষা করতে। তাই শেষে যেটা নিয়ে ভীষণভাবে আলোচনা করার দরকার আছে, যে ইতিহাসের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। অধিকাংশ মিডিয়া এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। কেউ বলছে ভারত নিজের নৈতিক অবস্থান খুইয়েছে, কেউ বলছে ভারত সবচেয়ে কৌশলী শক্তি হিসাবে উঠে এসেছে। কিন্তু বাস্তব বিষয় হলো, ভারত ইতিহাসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে, একদিকে বাস্তববাদ, অন্যদিকে নৈতিকতা। জাতিসংঘে যখন দেশগুলো তাদের মত দেয় যুদ্ধ থামানোর জন্য, আর এই চুপ থাকার মধ্যেই ছিল কিন্তু ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। দেখুন, ইংরেজিতে না একটা প্রবাদ আছে, ডিপ্লোমেসি ইজ দ্য আর্ট অফ টেলিং সামওয়ান টু গো টু হেল ইন এ সাচ ওয়ে দ্যাট দে আস্ক ফর ডাইরেকশন। আর ভারত এই শিল্পটাকেই রপ্ত করে ফেলেছে। এই যুদ্ধের পর সত্যি ইরান এবং ইসরায়েলকে আলোচনার টেবিলে যদি আনতে পারে, হবে সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে ভারতের বিশ্বস্ততা এবং ব্যালেন্সের একটা প্রমাণ বলা যেতে পারে। দেখুন, যুদ্ধ কখনো কান্নার শব্দে শেষ হয়, কখনো শান্তির শুরু হয় একটা শক্ত ভরসা দিয়ে। আর ভারত সেই নাম হতে পারে, আজ হচ্ছে, আগামী দিনে হবেই। ইতিহাসে আজ ভারতকে কূটনীতির দিক থেকে শুধু প্রশংসা করবে না, আগামী দিনে সারা বিশ্ব কিন্তু অনুকরণও করবে। কারণ বন্ধুর একটা কথা মাথায় রাখবেন, এই যুদ্ধের কিন্তু শেষ নেই। কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়েই ভারতের পররাষ্ট্রনীতির যে সাইলেন্ট যে মাস্টার স্ট্রোক দিয়ে গেল, তা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।